হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 54, যেখানে আমরা 19শে মার্চ 2021 ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 53টি ক্লাস হয়ে গেছে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে। তো যারা যারা এখনই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। তোমরা অনেকে কমেন্ট করছিলে যে যেগুলো পরীক্ষা হচ্ছে সেই রিলেটেড, দেখো এইরকমই কোশ্চেন আসছে রেলওয়ে গ্রুপ ডিতে, এর থেকে বাইরে কিছু নয়। আর তোমরা যেটা জেনারেল নলেজের যে অ্যানালাইসিস দুদিন পাচ্ছিলে, তো দেখো ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেন পাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এখনো ধরো অফিসিয়াল কোশ্চেন আউট হয় না, এবং সেক্ষেত্রে তোমাদের উপরই ভরসা থাকতে হয় আমাদেরকে যে কোশ্চেন পাঠানোর জন্য। তো তোমরা যদি ম্যাথ রিজনিং এর কোশ্চেন পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে যাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারবো। নাহলে আমরা কোত্থেকে পাবো বলো কোশ্চেন? জেনারেল নলেজের ক্ষেত্রে কি হয়, শুধু কোশ্চেনটা থাকে, সেক্ষেত্রে মনে রাখাটা অনেক বেশি ইজি হয়, এবং সেগুলো কালেকশন করাটাও এর ওর চ্যানেল থেকে অনেক কিছু থেকে করে ফেলা যায়। যদি ম্যাথ রিজনিংটা অ্যাকুরেট না হলে অনেক সময় ভুল ভ্রান্তি থেকে যেতে পারে, তো ভুল দেওয়ার থেকে না দেওয়া তো বেটার, তাই না? তো সেই জন্য এই রিলেটেডই ম্যাথ আসছে, এবং যেগুলো রয়েছে তোমাদের এর থেকে বেশি স্ট্যান্ডার্ড নয়, এই স্ট্যান্ডার্ডই আসছে। তো তোমরা এইগুলোকে যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও এবং যদি রপ্ত হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই এমনিতেই নর্মালি ভাবে পরীক্ষা দিতে পারবে। 25টা থাকবে, 25টা ম্যাথ, 25টা রিজনিং। তো সেক্ষেত্রে তোমাদের যা প্র্যাকটিস করা হয়েছে এগুলোকে যদি প্র্যাকটিস করো না, তাহলে আমার মনে হয় না তোমাদের আর কোনো এই পরীক্ষার কোশ্চেনই লাগবে সেরকম কোনো ব্যাপার থাকছে। তো যাই হোক, যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশনে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। ওকে। আর হ্যাঁ, তোমরা যদি পারো, যে তোমরা যদি মনে রাখতে পারো, যারা ধরো পরীক্ষা দিয়ে আসছে, এবার আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি, আর তো কিছু করার নেই। এবার সেক্ষেত্রে ম্যাথ রিজনিং কোশ্চেন ওই যেটা তোমাদেরকে বললাম, পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্যই ম্যাথ রিজনিং এর অ্যানালাইসিস ক্লাস করাতে পারি না। করালেও কি হবে, হয়তো 5টা 6টা 7টা 8টা করে জোগাড় করতে পারবো, সেটা নিয়ে টেনে তোমাদেরকে ক্লাস দেওয়ার অতটাও আর নেই। তোমরা যেগুলো করছো সেগুলোকে প্র্যাকটিস করে যাও, দ্যাটস এনাফ। আজকের প্রথম দেখো কি রয়েছে, যে 2000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি পূর্ণবর্গ সংখ্যা তোমাদের মনে থেকে থাকে, তাহলে তোমাকে এই অঙ্কটা করতেই হবে না, করার কোনো প্রয়োজনই নেই। কারণ আমরা কি জানি, আমরা জানি যে 2045 এর স্কোয়ার হচ্ছে 2025, তাই সেটাই হচ্ছে 2000-এর পরবর্তী সব থেকে কাছা নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝে যাচ্ছি 2000-এর সাথে 25 যোগ করলে সেটা হয়ে যাবে একটি পূর্ণবর্গ সংখ্যা, সেক্ষেত্রে 25 হয়ে যাচ্ছে অ্যান্সার। কিন্তু যদি আমরা না জেনে থাকি, যদি 2000 থাকে, অন্য কিছু থাকে, যদি অনেক বড় কিছু থাকে, তাহলে আমরা কি করে করব? তখন সেটাকেই আমাদেরকে বর্গমূলই করতে হবে, যেভাবে আমরা বর্গমূল করে থাকি, 2 থেকে 2 2 করে বাদ যাবে, 4 4 16 হবে। এখানে 4 নামবে, দুটো শূন্য, 4 ডবল এখানে 8 নামবে, এখানে নামবে 4 দিয়ে, কত যাবে? 4 8 32, 320 আর 16, 4 দিয়ে যাবে, 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 32 আর 1 33, 336, এখানে বাকি থাকছে 4 6 64, তাই তো? এবার দেখো এখানে 44 দিয়ে গেল, অর্থাৎ 44-এর পরবর্তী সংখ্যা যেটা 45, তার বর্গ করতে হবে। তা সেটা আমি এই 45টা পাবো এইভাবে, 45-এর বর্গ হচ্ছে 2025, তাহলে 2025 থেকে 2000 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 25 আনসার, যেটা হচ্ছে 2000-এর সাথে 25 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। কিন্তু যদি তুমি প্রথমে এটা জেনে থাকো, পূর্ণবর্গ সংখ্যাগুলিকে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বলেছি অনেকবার, মুখস্থ নয়, অভ্যাস করতে হবে। বারবার করতে করতে তোমাদের 0 থেকে 40 পর্যন্ত মিনিমাম সেইগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বা 1 to 40 বর্গ সংখ্যা স্কোয়ার নাম্বার, আর 1 to 10 বা 12 13 পর্যন্ত ঘন সংখ্যা। তাহলে সেগুলোর ক্ষেত্রে দেখবে তোমাদের অনেক সুবিধা হয় অঙ্ক। আর এগুলো তোমরা একদিনে প্র্যাকটিস করতে বা মুখস্থ করে উঠতে পারবে না। তো যারা করোনি তারা বাদ দাও, এমনি নর্মাল যে মেথড বললাম সেই মেথডে করবে। আর যারা আছে তারা জানো অলরেডি, কারণ এই একদিনের জিনিস এগুলো নয়, ঠিক আছে? মুখস্থ করে ওঠাটা, আর মুখস্থ এগুলো করার কোনো প্রয়োজন নেই আপাতত। পরবর্তী রয়েছে 5-এর 4 প্রাপ্তির জন্য 4-এর 5-এর সাথে কত যোগ করতে হবে। অর্থাৎ 4-এর 5-এর সাথে যোগ করার কথা বলা হচ্ছে, মানে 5-এর 4টা বড়, তাহলে 5-এর 4 থেকে সিম্পল আমাকে 4-এর 5 বিয়োগ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। সেক্ষেত্রে যেমন আমরা বিয়োগ করি, 4 5 20, এখানে হয়ে যাবে 25, এখানে হয়ে যাবে 16, তাহলে আসছে 9/20। তাহলে আমাদের কি করতে হচ্ছে, 4-এর 5-এর সাথে 9-এর 20 যোগ করতে হবে, তাহলে আমরা 5-এর 4 পেয়ে যাব, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক অ্যান্সার। নেক্সট, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √5/2, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এর ভ্যালু কত? এটাকে আমরা অনেক রকম ভাবে করতে পারি। তো আমার মাথাতে যেটা এসছে সেটা আমি দেখো বলি তোমাদের, যদি এর থেকে কোনো শর্ট বা ইজি ট্রিক থেকে থাকে, বা তোমরা জেনে থাকো কোনো মেথড, তোমরা কেউ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। যেটা এটা খুব বেশি যে কঠিন তা নয়, তোমরা যদি জেনে থাকো। আমি দেখো এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে দেখো এর যদি আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে এটারও স্কোয়ার হয়ে যাবে। এর হোল স্কোয়ার করলে কি আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, সরি এখানে থিটা আসবে, এটা সমান কি আসছে 5/4। এবার এখানে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা জায়গায় আমি 1 বসাতে পারি, তাহলে 2 সাইন থিটা কস থিটার ভ্যালু, এখানে 1টা এদিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে 5-এর 4 থেকে, তাহলে চলে আসবে 1-এর 4। তাহলে এখানে 2 সাইন থিটা কস থিটার ভ্যালু চলে আসছে 1/4। এবার দেখো সাইন থিটা মাইনাস কস থিটা রয়েছে, এর যদি হোল স্কোয়ার করে দিই আমি,
তাহলে আমি কি পাবো, তাহলে এখান থেকেও পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1/4, কারণ মাইনাস এটা পাবো 2 সাইন থিটা কস থিটা, তাহলে তার ভ্যালুটা আমি বসিয়ে দিলাম, এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1/4 সমান হচ্ছে 3/4, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার সাইন থিটা মাইনাস কস থিটা স্কোয়ারের, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা কত হবে, √3/4 সমান হবে √3/2, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা দেখো, এটা একটু ভেঙে ভেঙে বা ক্লিয়ারলি তোমাদের কনসেপ্ট ওয়াইজ করিয়ে দিচ্ছি বা করানো হলো। এটার হয়তো কোনো শর্ট থাকবে আমার এই মাথায় এই মুহূর্তে আসছে না, তো তোমরা যদি কেউ থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও এবং বাকিরা একটু কমেন্ট বক্সটা চেক করে নিও। নেক্সট রয়েছে 99⁵, এর মান কত। দেখো এরকম বৃহৎ বৃহৎ সংখ্যা থাকতে পারে, তো এই অড নাম্বারগুলোর ক্ষেত্রেও তোমরা যদি করতে থাকো দেখবে অনেক সময় রপ্ত হয়ে যায় বা মুখস্থের মতোই হয়ে যায়, যে ক্ষেত্রে আমাদেরকে করেই উঠতে হয় না, যখন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। কিন্তু সেটা যারা জানো তারা বলবে, তারা বাকিরা বলবে এটা আবার কি করে হয়ে গেল। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 99কে দুটো সংখ্যাতে ভেঙে নিতে হবে, অর্থাৎ 100 - 1 আমি করে নিতে পারবো, যে দুটো বর্গ করা খুব ইজি, ঘন করা খুব ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো 100 এর কিউব মাইনাস 1 এর কিউব মাইনাস 3 × 100 × 1 × 100 - 1। এক্ষেত্রে কোনো বিয়োগ টিয়োগ করবে না, সব বসিয়ে দেবে। 100 এর কিউব হচ্ছে 1 এর পিঠে 6টা শূন্য, মাইনাস 1 মাইনাস এখানে হয়ে যাবে 300 গণিত, এখানে হয়ে যাবে 100 - 1। এখান থেকে পাচ্ছ তুমি -1, এখান থেকে পাচ্ছ -30,000 আর প্লাস 300। ঠিক আছে, এবার এই যোগ বিয়োগটা করে নাও। দেখো 10 লক্ষ থেকে 30,000 বাদ দিয়ে দেবে, তার সাথে 30,000 এক বাদ দিতে হবে আর 300 যোগ করতে হবে, তাহলে তুমি যেটা পাবে সেটা হয়ে যাবে 9,70,299, যেটা আসছে অপশন নাম্বার ডি তে সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে বৃহত্তর ও ক্ষুদ্রতর এক অঙ্কের মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত। বৃহত্তর এবং ক্ষুদ্রতর এক অঙ্কের মৌলিক সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তর মৌলিক সংখ্যা হচ্ছে 7 আর ক্ষুদ্রতর হচ্ছে 2, তাই এদের মধ্যে পার্থক্য হচ্ছে 5, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। দেখো তোমাদের 25টা যে ম্যাথ থাকে, আরো একটা কথা বলার, যে 25টা ম্যাথের মধ্যে থাকবে দেখবে 20টা মতো ম্যাথ ইজি থাকতে পারে, ঠিক আছে, বা একটা দুটো, যেমন এইগুলো দেখো, এইগুলোকে আমি অঙ্কের পর্যায়ে পড়েই না, কারণ তোমরা আমার এমন কেউ নেই যেটা এটা পারবে না। ঠিক আছে, এইরকম কিছু ম্যাথ তোমরা পেয়ে যাবে, আর একটা দুটো অঙ্ক যেটা থাকবে যেটা তোমাকে হয়তো একটু পরিশ্রম করাবে, তো সেগুলো ফার্স্টের দিকে যদি পেয়ে যাও তাহলে সেগুলোকে স্কিপ করে যাবে, বাকি অ্যাটেন্ড করার পর তুমি চলে আসবে, আর শেষের দিকে গেলে তো আমাকে অ্যাটেন্ড করতে হবে, কারণ ছেড়ে তো আসতে বলতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখতে পাবে এরকম এভারেজ দেওয়াই থাকবে, অর্থাৎ তোমার একটা যেমন 1 মিনিটের বেশি সময় নিয়ে নেবে, ঠিক সেরকম কিছু অঙ্ক এটাও থাকবে যেটা তোমার 1 সেকেন্ড লাগবে হয়তো করতে, যতক্ষণ পড়তে ততক্ষণ অঙ্কটা করতে, তার বেশি সময়ই লাগবে না। তো সেগুলো ব্যালেন্স করতে তোমাকে হবে, এবার তুমি, তোমার উপর নির্ভর করছে তুমি কাকে কত বেশি টাইম দেবে। ঠিক আছে, তো বেশিটাকে তো বেশি টাইম দিতেই হবে, কিন্তু কমটাকে যেন বেশি আমরা টাইম না দিয়ে ফেলি, তাহলে আমাদের ক্রাইসিস শুরু হয়ে যাবে। তো সেইটা কিন্তু পরীক্ষার সময় খুব মাথায় রাখবে, যেগুলো বেশি টাইম লাগবে সেইগুলোকে বেশি টাইম তো দিতে হবে, আমার কিছু করা নেই, কিন্তু সেগুলোকে আমরা পরে রাখবো বা শেষের দিকে রাখবো। যেগুলোকে টাইম কম লাগবে সেইগুলোর ঘাড়ে যেন আমার বেশি সময় না চলে যায়, সময় নষ্ট না হয়, সেগুলো আমি ভাবতে না বসি, সেই দিকে আমাকে মাথায় রাখতে হবে, এবং সেই জন্য ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা দুটো কঠিন থাকবেই, সেটাতে তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে, কিন্তু যেগুলো সহজ থাকবে সেইগুলো যাতে তুমি দ্রুত করতে পারো, সেইগুলোর জন্য তোমাকে ভালো প্রিপেয়ার হতে হবে। মাথাতে মানে আমরা সবসময় কি হয়, কঠিনের জন্য প্রিপেয়ার হইনি, সহজটাকে ভুলে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, পরীক্ষাতে কখনো কঠিন আসার জন্য ভুল হয় না, বা কেউ ফেল করো না তোমরা। এটা হয় কি, সহজগুলোকে সঠিক টাইমে করে আসতে পারো না, সেই জন্য তোমরা ম্যাক্সিমাম জন কিন্তু কোয়ালিফাই হয়তো হতে পারো না। সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইজি যেগুলো রয়েছে সেগুলোকে তুমি কত কম সময়ের মধ্যে করতে পারছো, যাতে তুমি 100 অ্যাটেন্ড করে আসতে পারো। ঠিক আছে, একটা দুটো টাফ থাকবেই যেটা তুমি হয়তো পারছো না, কারণ 100% আমরা কেউই হয়তো পেরে আসবো না, আমিও পারবো না। ঠিক আছে, সব জেনারেল নলেজ এগুলো যদি দেয়, আমি জেনারেল নলেজ আমি খুব একটা ভালো না, সুভাষিতা জানে, সুভাষিতা ভালো করায়, সুভাষিতাই করে, আমি দেখো ওইদিকে হাতও দিই না, কোনো কথা বলতেও পারি না। যাই হোক, তো এইদিকে সেই ক্ষেত্রে প্রত্যেকের কিছু না কিছু কমজোরি থেকেই থাকে। তো সে যেটা নিজের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টের কথা ভাব দাও, উইক পয়েন্টকে আর স্ট্রং পয়েন্ট করতে যেও না। যেটা উইক পয়েন্ট আছে সেটাকে উইক পয়েন্টই রেখে দাও, যেটা স্ট্রং আছে সেটাকে আরো স্ট্রং করো, যাতে সেই স্ট্রংটাতে তুমি কভার করে যেতে পারো, উইক পয়েন্টটা ঢাকা পড়ে যায়। ঠিক আছে, আমি আশা করছি তোমরা কথাটা বুঝতে পেরেছো। এবং এই ক্ষেত্রে অঙ্ক এবং রিজনিং এ যেহেতু 50 মার্কস থাকে, 25 করে, তো এটাকে তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারো না। অনেকেই থাকো যারা তোমরা জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, এই যে বাকিগুলো রয়েছে তার উপর বেস করো এবং অঙ্ককে খুব একটা গুরুত্ব দাও না, যে পারি না, বাকিগুলোকে আমাকে করতে হবে, কিন্তু তুমি এটাকে না পেরে পরীক্ষায় পাস করতে পারবে না। তোমাকে মিনিমাম কিছু করতেই হবে, এবং সেক্ষেত্রে তুমি যেটুকু পারো সেটাকে আরো স্ট্রং করো, যেটা পারো না একদমই সেটাকে স্কিপ করো। পরীক্ষার আগে টাইম থাকলে তুমি সেটাকে অভ্যাস করবে বা প্র্যাকটিস করবে বা শিখবে। পরীক্ষার আগের মুহূর্তে তুমি যদি ভাবো যে আমি রিজনিং ম্যাথকে স্কিপ করে শুধু জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ এর উপর বেস করে আমি পরীক্ষায় পাস করতে পারবো, তাহলে কিন্তু পসিবল নয়। ক্লিয়ার?
নেক্সট, অনেক বকে দিলাম, অনেক লেকচার দিয়ে দিলাম তোমাদের, জানি প্রত্যেকের মধ্যে জ্ঞান আছে, তবুও যাই হোক। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হলো 28√2 সেন্টিমিটার, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ছবি আঁকার দরকার নেই, তবু বোঝানোর জন্য এঁকে দিচ্ছি, যার অতিভুজ হচ্ছে 28√2 সেন্টিমিটার। তা এই বাহুটা সমান, ধরে নাও এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটাও তাহলে এ হবে, সমদ্বিবাহু তো না? তাহলে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 28√2 এ স্কোয়ার, বা 2a স্কোয়ার সমান এখান থেকে 28 গুণিত 28 গুণিত 2। আমি আর গুণটা করছি না, এই 2 এর সাথে এই 2টা কেটে দিতে পারছো, তাহলে দেখো a সমান 28 পেয়ে গেলে, বা a স্কোয়ারই যদি রেখে দিতে। এবার তোমাদের কি আসবে? ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি আর উচ্চতা তো সেম, দুটোই তো এ, দুটোই তো 28 28, 2 দিয়ে 14 কেটে যাচ্ছে, 14 কে 28 দিয়ে গুণ, 14 কে 28 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 392, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 231 ইন্টু 326 ইকুয়াল টু 75,306, তাহলে 2.31 ইন্টু 0.326 এর ভ্যালু কত হবে? দেখো এখানে সংখ্যা দুটি একই আছে, শুধু দশমিকের জায়গা চেঞ্জ হয়েছে বা দশমিক এসছে, এটাতে দশমিক ছিল না কোথাও, এটাতে দশমিক চলে এসছে। এবার এখানে লক্ষ্য করে না, দশমিকের পর কটা রয়েছে? দুটো, এখানে রয়েছে তিনটে, টোটাল কটা হলো? যোগ করে দেবে, এখানে দুটো রয়েছে, এখানে তিনটে রয়েছে, টোটাল হলো 5টা। তাহলে এখানে যে সংখ্যাটা তুমি গুণ করে পেয়েছো তার ডান দিক থেকে 5 ঘর আগে দশমিক বসে যাবে, 1 ঘর 2 3 4 5, মানে 0.7536 আসবে অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার বি তে। সিম্পল। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটির কেন্দ্রের সূক্ষ্মকোণ হলো 88 ডিগ্রি। বৃত্তটির ভিতরে অঙ্কিত চতুর্ভুজ ও কোণের বিপরীত কোণটির মান কত? অর্থাৎ আমাকে চেয়েছে এই কোণটির মান। এবার তোমরা দেখবে যারা ক্লাস 10-এর অঙ্ক করে এসছো, সেখানে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত কিছু উপপাদ্য পেয়েছিলে, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে। দেখো এখানে আমি যদি বুঝিয়ে দিই তোমাদের আগে, কারণ এই রিলেটেড অন্য অঙ্ক আসতে পারে, একটু সময় দাও। তো এক্ষেত্রে আমি যদি বলি এটাকে এ বি হ্যাঁ চাপ, বৃত্তচাপ, এ বি চাপ, বৃত্তচাপ, তাহলে এ বি বৃত্তচাপের উপর দেখো এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর আমি যদি টানি আর একটা এ সি বি ধরো, তাহলে এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি সবসময়, যে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয় বা দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 88 হয়, এটা হবে 44 ডিগ্রি। এবার দেখো এখানে এ সি বি, এটা যদি ডি দিই, তাহলে এ সি বি দিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে, অর্থাৎ তার 4টে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন হয়েছে, তাই তো? এ সি বি ডি, এইটা দেখো। এবার একটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে শর্ত থাকে যে এর বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ সি কোণ আর ডি কোণ, এই দুটো যোগফল 180 হবে। তাহলে ডি কোণের ভ্যালু কত হবে? ডি কোণ হবে 180 মাইনাস সি কোণ, সি কোণের ভ্যালু তো আমি জানি 44 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 44 সমান হচ্ছে 136 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো, কনসেপ্টও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে, একটি পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে 0.000845 এর থেকে ন্যূনতম কোন সংখ্যাটি বিয়োগ করতে হবে। এইগুলো করার সময় তুমি এখানে যে দশমিক টশমিক রয়েছে সেগুলো ভুলে যাও, শেষে শুধু যে সংখ্যাটা রয়েছে সেটাকে মাথায় নিয়েছো, 845। এবার তোমাকে মাথায় আনতে হবে যে 845 এর আগে এবং পরে পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে। দেখো 845 এর পরে 900 রয়েছে, যেটা 30-এর বর্গ, আর এর আগে রয়েছে 841, যেটা হচ্ছে 29-এর স্কোয়ার। তাহলে 841 আনতে গেলে কি করতে হবে? 845 থেকে 4 বিয়োগ করতে হবে, তাহলে এখান থেকে 4 বিয়োগ করতে হবে। 4 যদি বিয়োগ করতে হবে, বাকি জায়গাতে সব শূন্য বসিয়ে দেবে, নিয়ে এখানে যেখানে দশমিক ছিল সেখানে দশমিক বসিয়ে দেবে। তাহলে আমাকে কত বিয়োগ করতে হবে? 0.0000004, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে অ্যান্সার। ওকে, নেক্সট, একটি জিনিসকে 10% লোকসানে বিক্রি করে যা টাকা পাওয়া গিয়েছিল তার চেয়ে 150 টাকা বেশি পাওয়া গেল 10% লাভে বিক্রি করার পর, তাহলে বিক্রেতা জিনিসটা কত দামে কিনেছিল? তো সবসময় আমরা যেটা কিনি কস্ট প্রাইস, সেটাকে 100% ধরি আমরা। তাই তিনি যখন 10% লোকসানে বেচেছিলেন, মানে জিনিসটা 90% দামে বেচেছিলেন, আর তিনি যখন 10% লাভে বিক্রি করছেন, মানে 110% দামে বিক্রি করছেন। এবার বলছে 10% লোকসানে যখন বিক্রি করেছিলেন আর 10% যখন লাভে বিক্রি করছেন, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 150 টাকা। এটা যারা জানো তারা খুব জানো। এবার এখন যেহেতু তোমাদের দেখো, যখন আমরা প্রথম থেকে অঙ্ক ক্লাস করাচ্ছি, তোমরা কিন্তু কেউ দেখো না, গোটা কয়েকজন থাকো যারা রেগুলার বেসিসে করে এসছো, তারা খুব সহজে জানো যে এগুলোকে এত কিছু বলার প্রয়োজন হয় না।
বা কত সহজে এগুলোকে করা যায়। কিন্তু অনেকে দেখছি এখন দেখো ভিউ গুলো দেখো একবার 5,000 6,000 করে ভিউ, বাকি সময় কেউ থাকো না, কারোর পাত্তাই পাওয়া যায় না। এই দুদিনের জিনিস তো নয় এগুলো, না? তোমাদেরকে চেষ্টা করি সহজভাবে শেখানোর, করি, বা তোমাদেরকে তো সেই সাপোর্টটুকু করতে হবে যাতে আমারও দেখবে রেগুলারিটি মেনটেন, যেগুলো হয় না মাঝে মাঝে। সেটা কেন হয় না? যে ভিউ থাকে না, সেই জন্য তোমাদের কথা মাথাতে আসে, হয়তো কোনো একটা এক্সকিউজ দেখিয়ে আমি বেরিয়ে চলে যেতে পারি। যাই হোক, ওসব ছাড়ো, পড়ো মন দিয়ে। তো এখানে কি রয়েছে, 90%টা হচ্ছে 110%, যেখানে 20%-এর ডিফারেন্স, তাই না? 10% ক্ষতি থেকে 10% লাভে। সেক্ষেত্রে 20%টা পার্থক্য হচ্ছে কতর জন্য? 150 টাকাতে। তাহলে আমি বলতে পারি সেই 20% হচ্ছে 150। তাহলে আমার দাম কত? 100%। তো তাহলে 100% হবে কত? 5 গুণ হয়েছে না? 5, 20-কে 5 দিয়ে, তাই 150-কেও 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 15-5-এ 75, 750 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? 750, অপশন নাম্বার ডি। যারা রেগুলার দেখো, যারা জানো, তারা বুঝতে পারছো যে এটাকে এত কিছু বলার প্রয়োজন ছিল না, কত সহজে আমরা অঙ্কটা বার করতে পারতাম। এবার যারা শিখলে তারাও বুঝতে পারছো যে কিভাবে এখানে যেটা লোকসান আর লাভ আছে সেই দুটোকে যোগ করে দেবে, টোটাল যে পার্সেন্টেজ পাবে সেটা হচ্ছে পার্থক্যের সাথে সমান। তাহলে 100% সমান কত? সিম্পল ম্যাথ। পরবর্তী রয়েছে প্রদত্ত সংখ্যাদ্বয়ের বর্গমূল অনুপাত কত। এটা তো কিছু নেই বলার। তো বর্গমূল অনুপাত বলতে এর বর্গমূল করে দিতে হবে, এর বর্গমূল করে দিতে হবে, তাহলে যেটা অনুপাত পেয়ে যাবো। 625 হচ্ছে 25 আর 64 হচ্ছে 8, তার 25:8, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে সঠিক অ্যান্সার। পরবর্তী 57, 67, 77, 87 এদের গসাগু নির্ণয় করো। তো গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেটাকে আমরা বলে থাকি, তো সেটা হচ্ছে কি, এখানে দেখো সংখ্যাগুলোকে যদি লক্ষ্য করো, 19, 67 এরা পরস্পর মৌলিক সংখ্যা, এবং পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। তো আমরা আর কিছু করতেই হবে না আমাকে, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। যদি লসাগু থাকে, পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হয় সংখ্যাগুলির গুণফল, অর্থাৎ তখন তোমাকে সংখ্যাগুলিকে গুণ করতে হতো। ওকে, যেমন এখানে সবগুলোই পরস্পর মৌলিক সংখ্যা আছে, কোনোটাই একে অপরকে ভাগ যাবে না। হ্যাঁ, 57টার 87টা যেতে পারে 3 দিয়ে, তাই তো? 3 19 57 যাবে, আর এদিকে দিয়ে 3 দিয়ে যাবে এটা, হ্যাঁ 6 3 9। নেক্সট রয়েছে 4.5 মিটার দৈর্ঘ্য এবং 1.5 মিটার প্রস্থের একটি ঘরের মেঝের কংক্রিট দিয়ে আবৃত করতে সমান মাপের বর্গাকার স্ল্যাব ব্যবহার করা হয়। মেঝে আবৃত করার জন্য এমন ধরনের ন্যূনতম কয়টি স্ল্যাব লাগবে, অর্থাৎ মিনিমাম কমসে কম কত লাগবে? অর্থাৎ আমার যদি লম্বাটা হচ্ছে 4.5 আর দৈর্ঘ্যটা হচ্ছে, প্রস্থটা হচ্ছে 1.5, তাহলে আমার মেঝেটা ছিল এরকম টাইপসের। দেখো 1.5 এর 3 গুণ হচ্ছে 4.5, তাই না? তাহলে আমি যদি এরকম ভাবে ভাগ করি, তাহলে এটাও 1.5, তাহলে 1.5 এটা 1.5 হচ্ছে, ঠিক? তাহলে দেখো এই একটা বর্গাকার স্ল্যাব পাচ্ছি, এই একটা বর্গাকার স্ল্যাব পাচ্ছি, এই একটা বর্গাকার স্ল্যাব পাচ্ছি। তাহলে আমার কটা বর্গাকার স্ল্যাব লাগছে? 1 2 3টে। সেটা হয়ে যাবে উত্তর। এবার এটা তুমি বোঝানোর জন্য ছবি এঁকে করলাম। এবার করবো কিভাবে? 4.5 আর 1.5 এর আমাকে HCF বার করতে হবে, যেটা 1.5ই পাবো, এবং 1.5কে যেটা ম্যাক্সিমাম রয়েছে, যেটা লসাগু রয়েছে, সেটা দিয়ে ভাগ করে দিতে হবে 4.5 দিয়ে। তাহলে আমি পেয়ে যাচ্ছি আমাদের ন্যূনতম স্ল্যাব নাম্বার বা স্ল্যাব সংখ্যা, যেটা হচ্ছে 3টে, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একজন দোকানদারের কাছ থেকে একটি ক্যানে আছে 25 লিটার তেল এবং আর একটি ক্যানে আছে 45 লিটার তেল। কোনো একটি কন্টেনারে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, যা দুটি কন্টেনারের তেলকে সঠিক পূর্ণ সংখ্যক বারে পরিমাপ করতে পারবে? সর্বোচ্চ বলে দিয়েছে, ম্যাক্সিমাম মানে আমাকে করতে হবে HCF, কিচ্ছু না, 25 আর 45-এর গসাগু 5 দিয়ে যাবে, 5 5 25, 5 9 আর তো যাবে না, তাহলে HCF হচ্ছে 5। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হবে কন্টেনারটির 5 লিটার, যার দ্বারা আমরা 25 লিটার এবং 45 লিটার তেল পূর্ণ সংখ্যক বারে পরিমাপ করতে পারবো। পরবর্তী রয়েছে 2x + 3y = 23 এবং x = 4, তাহলে y এর ভ্যালু কত? সিম্পল, x এর ভ্যালুটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। x এর ভ্যালু যদি বসিয়ে দাও, ইন্টু 4 চলে আসবে এখানে, তাহলে দিকে হয়ে যাচ্ছে 8 + 3y = 23, বা 3y সমান হয়ে যাচ্ছে 23 থেকে 8 বাদ, মানে হচ্ছে 15, বা y সমান হয়ে যাচ্ছে 15/3, মানে হচ্ছে 5। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 40% পেট্রোল সহ পেট্রোল ও ইথানলের 13 লিটারের একটি মিশ্রণের মধ্যে 3 লিটার বিশুদ্ধ পেট্রোল যুক্ত করা হয়েছে। নতুন মিশ্রণের মধ্যে ইথানলের শতাংশ নির্ণয় করো। তাহলে 13 লিটার ছিল তোমার মিশ্রণটি মোট, যেটা পেট্রোল এবং ইথানল ছিল। তার 40% পেট্রোল আছে, 40% বার করে নাও। 0 0 কেটে 10 দিয়ে কেটে এটা 1.3 করে নিতে পারি, তাহলে 13 4 52, 5.2 লিটার। তাহলে পেট্রোল, তাহলে আমার ইথানল কত আছে? 13 থেকে 5.2 বাদ, মানে হচ্ছে 7.8 লিটার।
এবার কি করা হয়েছে, তার মধ্যে আরো 3 লিটার বিশুদ্ধ পেট্রোল যুক্ত করলাম। তাহলে 3 লিটার যদি আমি বিশুদ্ধ পেট্রোল যুক্ত করি তাহলে কত চলে আসছে, 8.2 লিটার। তাহলে ইথানল তো কোনো পরিবর্তন হয়নি, 7.8ই থাকবে। তাহলে তখন মোট কত হলো, যোগ করতে হবে। 7.8 আর 8.2 যদি আমি যোগ করি তাহলে মোট পরিমাণটা হয়ে যাবে দেখো 16 লিটারের। তা সেই 16 লিটারের মধ্যে ইথানল কত আছে, 7.8। তা 7.8 রয়েছে 16 লিটারের মধ্যে, তাহলে পার্সেন্টেজ কত রয়েছে, 100 দিয়ে গুণ। তাহলে এখানে কি করতে হবে, আমাদের 100 দিয়ে গুণ করে এখানে 780 করে দিতে পারি দশমিক তুলে, তাই তো। এবার 16 দিয়ে ভাগ করে দাও, 16 4 64, ঠিক আছে, এরকম ভাগ করতে হবে তোমাকে। এবং সে ভাগ করলে যে ভ্যালুটা তুমি পাবে সেটা হচ্ছে 48.75%। অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6, 7, 10, 12, 13, 8 and 14 এই 7টি পর্যবেক্ষণের ভেদাঙ্ক হলো কত। দেখো ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স যেটাকে আমরা বলে থাকি, সেটা নির্ণয় করতে গেলে কিন্তু বেশ 2-3টে কাজ আমাকে করতে হয়। তাই প্রথম দিকে যদি পেয়ে থাকো এগুলো, তাহলে তুমি স্কিপ করে যাওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ এগুলোর ক্ষেত্রে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, কারণ প্রথমে এখান থেকে মিন বার করতে হবে। মিন বার করতে গেলে সবগুলোকে যোগ করতে হবে। সবগুলো যদি যোগ করো, 6 এর সাথে 13, 10 23 আর 12 35, 35 আর 13 হচ্ছে 48 আর 8 হচ্ছে 56 আর 14 হচ্ছে 70। তাই 70/7 সমান হচ্ছে 10 মিন পেলে। এবার মিন আর তোমাদের এখানে যে ভ্যারিয়েন্স গুলো রয়েছে এক্স আই, সেগুলোর মধ্যে পার্থক্য প্রথমের ক্ষেত্রে দেখো 6 থেকে 6 - 10 মানে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এটা বার করতে হবে। প্রথমে 6 - 10 মানে পাচ্ছ -4, তারপরে -3, তারপরে 0, তারপরে 2, তারপরে 3, তারপর -2, তারপরে পাচ্ছ 4। কিভাবে হচ্ছে, প্রত্যেকটা থেকে মিনকে বাদ দিতে হবে। অর্থাৎ 6 - 10 একবার, 7 - 10 একবার, 10 - 10 একবার, 12 - 10, 13 - 10, 8 - 10, 14 - 10। তাহলে দেখো যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে এটা। এবার এখানে যদি লক্ষ্য করো প্লাস মাইনাস চিহ্ন থাকে, সেই জন্য এগুলোকে সব স্কোয়ার করে আমাকে চিহ্ন হাঁটাতে হবে। চিহ্ন হাঁটাই দিলে এখানে চলে আসছে 16, এখানে আসছে 9, এখানে আসছে 0, এখানে 4, এখানে 9, এখানে 4, এখানে 16। এবার এদের টোটাল বার করতে হবে, সামেশন। এটা সামেশন। সামেশন করলে কত আসবে, 16 9 25, 16 9 25, 25 25 50 আর 8 58, 58, তাই তো। এইটাই আমার দরকার অ্যাকচুয়ালি। এইটা যখনই আমি পেয়ে যাচ্ছি তখনই এর ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে 1/n, মানে এখানে কতগুলো নাম্বার আছে, 7টা, টোটাল অবজারভেশন আছে 7টা। 1/7 ইন্টু তোমাদের সামেশন এক্স মাইনাস এক্স, তোমার এফ মাইনাস এক্স বার যেটা রয়েছে আমাদের, যেটা পেয়েছি এর হোল সামেশন স্কোয়ারের, তাহলে যেটা হচ্ছে 58। এর যদি আমি ভাগ করো তাহলে 7কে তুমি এটাকে ভাগ করতে হবে 58কে 7 দিয়ে, এবং এটা যদি ভাগ করি 7 8 56, 2 7 2 14, আর 7 8 56, এরকম 8.28 সামথিং কিছু একটা আসবে, যেটাকে আমি তোমার পূর্ণ সংখ্যায় করে নিলে সেটা হয়ে যাবে 8.29, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। নেক্সট, এ একটি সামগ্রী 25% লাভে বি এর কাছে বিক্রি করে এবং বি সেই সামগ্রীটি সি এর কাছে 12% লোকসানে বিক্রি করে। যদি সি সামগ্রীটির জন্য 231 টাকা প্রদান করে তাহলে এর জন্য সামগ্রীটির ক্রয় মূল্য কত ছিল। তো এর জন্য সামগ্রীটির ক্রয় মূল্য আমাকে চেয়েছে, তাহলে ধরেই নেবো আমি যে সে এক্স টাকা দিয়ে কিনেছিল এ, তারপর সে সেটা 25% লাভে বি কে বেচেছে, মানে 125/100 হয়ে গেছে বি এর কাছে। সে আবার সেটাকে 12% লোকসানে সি কে বিক্রি করেছে, মানে 100 - 12 মানে 88/100 দামে সে সি কে বেচেছে। তাহলে এটা হচ্ছে সি এর কাছে প্রাপ্ত দাম। তাই সি সেটাই বলছে 231 টাকা দিয়েছে তার জন্য, তাহলে এটা সমান হচ্ছে 231। এবার আমাকে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে প্রথমে 25 দিয়ে কেটে 5 আর 4 করতে পারি, 4 কেটে কেটে 22 করতে পারি, 5 দিয়ে এটাকে কেটে 20 করতে পারি, এটাকে আরো কেটে এটা 11, এটাকে 10 করতে পারি। তাহলে এক্স সমান আমি পেয়ে যাচ্ছি 231 ইন্টু 10/11। 11 দিয়ে এটাকে দেখো কেটে যাবে 2 আর 1, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু 210, যেটা রয়েছে 210। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। একটি গোলকের ব্যাসার্ধ আর একটি লম্ববৃত্তীয় শঙ্কুর ভূমির ব্যাসার্ধের সমান। এই দুটি আকৃতির মোট আয়তন 7/3 পাই আর কিউব। শঙ্কুর উচ্চতা যদি h হয় তাহলে h/r কত হবে। অর্থাৎ গোলকের যা ব্যাসার্ধ, লম্ববৃত্ত শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তাই, অর্থাৎ আমার আর এর নিয়ে কোনো চিন্তা নেই। এবার যদি গোলকের ব্যাসার্ধ r হয় তাহলে তার আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব।
আর যদি লম্ববৃত্তীয় শঙ্কুর ভূমিও আর হয়, ব্যাসার্ধ আর হয়, আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে তার আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এই দুটোর আয়তনের যোগফল বলে দিয়েছে 7/3 পাই আর কিউব। এবার এই দুটো দেখো দেখো কি কমন পাবো, 1/3 কমন পেয়ে যাবো, পাই আর স্কোয়ার কমন পেয়ে যাবো। তাহলে 1/3 পাই আর স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে কি পড়ে থাকবে 4r প্লাস এখানে পড়ে থাকবে এইচ সমান 7/3 পাই আর কিউব। এদিকে পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার আর কিউব এখানে কেটে একটা আর পড়ে থাকবে, আর 3 কেটে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকছে 4r প্লাস এইচ ইকুয়াল টু 7r, বা এইচ ইকুয়াল টু 3r, বা এইচ বাই আর ইকুয়াল টু 3/1 বা 3। তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার, এইচ বাই আর এর ভ্যালু 3। নেক্সট, একটি ট্রাক 14 ঘন্টায় অর্ধেক সফর পূর্ণ করলো 36 কিলোমিটার বেগে এবং বাকি সফর পূরণ করলো 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে ট্রাকটির মোট কতটা দূরত্ব অতিক্রম করলো? দেখো এটাতে ভাষা গন্ডগোল আছে। হ্যাঁ, মোট যাত্রাটা ছিল 14 ঘন্টার, তার মধ্যে অর্ধেক সে গেছিল, অর্ধেক পথ সে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, আর বাকি সে অর্ধেক পথ 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, এবং মোট 14 ঘন্টা সময় লেগেছে। তাহলে ট্রাকটি মোট কত দূরত্ব অতিক্রম করলো? এখানে দেখো তাদের গতিবেগের যেটা রয়েছে অনুপাত, সেটা হচ্ছে 36:48, তাই না, স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও কি হবে, উল্টে যায় আমরা জানি, 48:36, এটাকে 12 দিয়ে কাটলে 4:3 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? 4:3 আমি পাচ্ছি। তাহলে 4:3 যদি হয়, তাহলে 4:3 সেটা তো মোট টাইম, যোগ করলে 7, তাহলে 7 ইউনিটটাই হচ্ছে মোট টাইম। সে তো মোট টাইম কত রিপ্রেজেন্ট করছে এখানে 14, তাহলে 7টা রিপ্রেজেন্ট করছে 14কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 2কে, 1 যদি রিপ্রেজেন্ট করে 2কে, তাহলে 4 রিপ্রেজেন্ট করছে 4 গুণিত 2 সমান 8 ঘন্টাকে, আর 3 গুণিত 2 সমান 6 ঘন্টাকে। তাহলে আমাকে 36কে তোমাদের কি করতে হবে, 36কে 8 দিয়ে গুণ করতে হবে, আর আমাকে কি করতে হবে, 36কে 6, সরি 4:3 ছিল তো না, তাই 3 2 এটা 6 হয়েছে, আর এটা 3 4 2 8 হয়েছে। হ্যাঁ, তাহলে একে 8 দিয়ে গুণ, একে 6 দিয়ে গুণ, 36কে 6 দিয়ে গুণ, এই যে এখানে স্পিড টাইমটা দেখবে, হ্যাঁ এটা নয় স্পিড, দেখুন আমি স্পিডটা বলছিলাম বলে উল্টো লাগছিল। 48 ছিল এখানে টাইম, এখানে এটা 8 হচ্ছে, তাহলে 48কে তোমাকে 8 দিয়ে গুণ, আর 36কে তোমাকে 6 দিয়ে গুণ করো। 48কে 8 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে 360 কিলোমিটার প্লাস, আর এখানে তোমার 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 6 কিলোমিটার গেছে, তাহলে তাদের টাইম লাগবে কত, 6 দিয়ে গুণ করে দাও। তাই 36কে 6 দিয়ে গুণ করলে আসবে 216, তাহলে মোট হচ্ছে 576 কিলোমিটার, যেটা অতিক্রম করেছিল। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, 6টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 45 এবং এই 6টি সংখ্যার বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার গড়ের পার্থক্য 18, তাহলে এই 6টি পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটির সর্বোচ্চ সম্ভাব্য মান কত হবে? দেখো এই অঙ্কটা আমি করেছি, করে আমার মনে হয়েছে যে অঙ্কটা গন্ডগোল আছে। ঠিক আছে, এবং অপশনের উত্তর যেটা রয়েছে সেটা আমি কাছাকাছি এইভাবে আন্দাজে করতে পারি, কিন্তু অ্যাকুরেটলি আমাদের আসছে না। দেখো এটা যেভাবে করতে হয়, 6টি ধনাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যার গড় যদি 45 হয়, তাহলে টোটাল হচ্ছে 45 × 6 সমান 270। ক্লিয়ার? ওকে। আর এখানে কি বলেছে, 6টি সংখ্যা, তো যেটা ক্ষুদ্রতম আর যেটা বৃহত্তম তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 18। তো ক্ষুদ্রতম সংখ্যাটা যদি x হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে x + 18। এবার সর্বোচ্চ সম্ভাব্য বৃহত্তম বলেছে, তাহলে বাকি যে সংখ্যাগুলো থাকছে, বাকি যে 4টা, সেটা দেখো ক্ষুদ্রতম থেকে ন্যূনতম বেশি করতে পারি আমি, অর্থাৎ সেগুলোকে আমি সবগুলোকে x + 1, x + 1, x + 1 আর x + 1 করতে হবে, তবেই তো আমি x + 18টা সব থেকে বেশি পাবো। তাহলে এইটার সমান টোটাল হচ্ছে 270, এটা আমাদের শর্ত হয়। তাহলে এখানে x x x x x আর x 6x টোটাল পাবো, 6x প্লাস এখানে 1 1 2 2 টোটাল 4, আর এদিকে 18 22 সমান 270 হয়। তাহলে 6x সমান পাবো 270 থেকে 22 বাদ, 270 থেকে 20 বাদ দিলে 250, 248। এবার 248কে তুমি যদি 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে x এর ভ্যালু পেয়ে যাবে 248কে 6 দিয়ে। তাহলে সেই হিসাবে দেখো 4 6 24, আর এখানে 41.33 সামথিং চলে আসবে। ঠিক আছে, 41.33 তাই তো আসবে নাকি? 424, 8 6 6 6 3 18, হ্যাঁ
তো এটা চলে আসবে 41.33। তাহলে সর্বনিম্ন যদি এটা হয় তাহলে এটাকে আমাকে যদি সর্বোচ্চ সম্ভাব্য মান এর সাথে 18 যোগ করে দিতে হবে, তাহলে তোমার পাচ্ছ 59.33, কিন্তু সেই মানটা দেখো এখানে নেই, সেটা হয়ে যাবে 60। আমাকে যেটা ধরতে হবে অপশন নাম্বার সি রয়েছে সঠিক উত্তর। অফিসিয়াল আনসারতে 60 রয়েছে, কিন্তু অ্যাকুরেটলি আমাদের 60 আসছে না। ঠিক আছে, নেক্সট 15/4, 10/3 এবং 35/6 এর গসাগু কত হবে? তো আমরা বলেছিলাম আগের ক্লাসেও যে যা বলবে ভগ্নাংশে করতে লসাগু বা গসাগু সেটা লবের ক্ষেত্রে প্রযোজ্য, হরের ক্ষেত্রে উল্টো প্রযোজ্য। তাহলে এখানে এইচসিএফ করতে বলেছে 15, 10 আর 35 এর ক্ষেত্রে এইচসিএফ বা গসাগু হবে মুখে মুখে করতে পারছি 5, অর্থাৎ 5/4, 3, 6 অর্থাৎ হরগুলির লসাগু 4, 3, 6 লসাগু হচ্ছে 12, যেটা হচ্ছে 5/12। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, 5 বছর সময়ের জন্য প্রত্যেক মাসে টাকায় 1 পয়সা হারে 4000 মূলধনের উপর সুদ কত হবে? এগুলো দেখে অনেকে ঘাবড়ে যাও। প্রত্যেক টাকায় মাসে 1 পয়সা, 1 টাকাতে 1 পয়সা, তাহলে 100 টাকায় কি হবে? 100 পয়সা। 100 পয়সা মানেই তো 1 টাকা। তাহলে 100 টাকায় মাসে যদি 1 টাকা দেয়, বছরে ক টাকা দেবে? 12 টাকা। তাহলে 100 টাকায় বছরে 12 টাকা মানেই তো সুদের হার হচ্ছে 12%। বাস, আমি সুদের হার পেয়ে গেলাম। এবার আমি PTR/100 করে দেবো। 4000 ইন্টু পি ইন্টু টি হচ্ছে 5 বছর, সুদের হার 12/100, 0 0 দুটো কেটে দাও, 5 12 60, 4 6 24, 240, 0 2400 টাকা। তাহলে আমাদের সুদ পাবো 2400 টাকা। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি থিটা এর সূক্ষ্মকোণ হয় এবং ট্যান থিটা সমান 40/9 হয়, তাহলে সেক থিটার ভ্যালু কত? তাহলে এখান থেকে আমি কি করব? এইটা থেকে আমি কি করতে পারি? এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব, যেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি পেয়ে যাবো, দেখো, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমি পাচ্ছি, সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, ট্যানের থিটার ভ্যালু হচ্ছে 40/9, তাহলে এ স্কোয়ার সমান 1 প্লাস 16/81 বা 1681/81, যেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে সেক থিটার ভ্যালু কত হবে? √ 1681/81, যেটা হয়ে যাবে 41/9। যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, দেখো, এটা একটু বড় রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। এই অঙ্কগুলো খুব সহজ হয়, যত কঠিন ভাববে তত কঠিন লাগবে। একটা ট্যাঙ্কে 28টা পাইপ লাগানো হয়েছে, কয়েকটি পাইপ দিয়ে ওই ট্যাঙ্কে জল ভরা হয় এবং বাকি পাইপগুলো দিয়ে জল বের করে দেওয়া হয়। যে পাইপগুলো দিয়ে জল ভরা হয় সেগুলোর প্রতিটি দিয়ে খালি ট্যাঙ্ক ভরতে 14 ঘন্টা করে সময় লাগে। অন্যদিকে যে পাইপগুলো দিয়ে জল বের করে দেওয়া হয় সেগুলোর প্রতিটি দিয়ে ভর্তি ট্যাঙ্ক খালি করতে সময় লাগে 35 ঘন্টা করে। ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় সবগুলো পাইপকে খুলে দেওয়া পর সেই ট্যাঙ্কে জল ভর্তি হতে 2.5 ঘন্টা সময় লাগলে জল বের করার পাইপ কতগুলি আসে? তো পাইপ যা আছে আমার মাথা থাকার দরকার নেই। একটা পাইপ 14 ঘন্টায় ভর্তি করতে পারে, আর একটা পাইপ 35 ঘন্টায় ভর্তি ট্যাঙ্কে খালি করতে পারে। অর্থাৎ এ ভরতে পারে বা ভর্তি করতে পারে, আর একটা পাইপ খালি করার যে পাইপগুলো সে 35 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এদের এলসিএম করে নাও, তাহলে পেয়ে যাচ্ছে 70। তাহলে এ করছে ভর্তি প্রতি ঘন্টায় 5 ইউনিট করে, আর এ করছে প্রতি ঘন্টায় 2 ইউনিট করে খালি। ঠিক, এবার ধরে নাও এক্সটি পাইপ ভর্তি করছে, তাহলে এক্সটি পাইপ 5 ইউনিট করে কাজ করছে, মোট কাজ করছে 5x ইউনিট। আর এক্সটি পাইপ যদি ভর্তি করে তাহলে খালি কতগুলো করবে? মোট 28টি নল আছে, 28 মাইনাস এক্সটি পাইপ, তাহলে খালি করছে তোমার 56 মাইনাস 2x ইউনিট। তাহলে এতটা ভর্তি হচ্ছে, এতটা খালি হচ্ছে, তাহলে আলটিমেট কাজ কত হচ্ছে? 5x মাইনাস 56 মাইনাস 2x সমান 5x মাইনাস 56 প্লাস 2x বা 7x মাইনাস 56, এটা থেকে আবার 7 কমন নিলে x মাইনাস 8 ইউনিট। তাহলে আলটিমেট কাজ হচ্ছে 7x মাইনাস 5 ইউনিট, ভর্তি খালি মিলে আলটিমেট ভর্তি হচ্ছে। তাহলে আমাকে মোট কত ভর্তি করতে হবে? 70 ইউনিট। তাহলে টাইম কত লাগবে? 70/7 ইন্টু x মাইনাস 8 ঘন্টা।
সেটাই তো বলে দিয়েছে 2.5 ঘন্টার সাথে সমান। 2.5 ঘন্টাকে যদি আমি দশমিক তুলে নিই তাহলে 25/10 পেয়ে যাব। এবার আমি কাটাকাটি করে দেবো, 7 10 70, 5 দিয়ে 2, 5 দিয়ে 5, এই 5 দিয়ে এই 2, তাহলে এখানে থাকছে 1, তাহলে x - 8 = 2 2 এ 4, তাহলে x = 4 + 8 সমান হচ্ছে 12। এক্সটা আমি কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম ভর্তি করা নল সংখ্যা। তাহলে আমাকে চেয়েছে জল বের করার পাইপ কতগুলি আছে, মানে খালি করার কত। তাহলে সেটা হচ্ছে 28 - x, মানে 28 - 12 সমান হচ্ছে 16টি। তাহলে আমার খালি করার পাম্প কতগুলো রয়েছে? 16টি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ তো কিছু নেই, পরপর ভাগ করবে। যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে পুরোটাকে এইভাবে লিখে দেবে, 32 × 1/2 × 1/2 × 1/2 × 1/2। এবার তুমি যেমন খুশি করতে পারো, ঠিক আছে? অনেক সময় তোমরা কোন ভাগটা আগে করবে পরে করবে বুঝতে পারো না, সেগুলো এইরকম ভাবে লিখে নেবে। তাহলে এখানে 2 2 এ 4, 4 4 এ 16, টোটাল 16টার সাথে এখানে কেটে 2 পড়ে থাকবে, যেটা হয়ে যাবে আনসার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত হলো 1:3:4, তাদের বর্গের যোগফল 2106। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 1:3:4 ছিল সংখ্যা তিনটির অনুপাত। তাহলে ধরে নাও x:3x:4x সংখ্যাগুলি ছিল। তাহলে তাদের যদি বর্গ করো তাহলে একটা চলে আসবে x², একটা চলে আসবে 3x², মানে হয়ে যাবে 9x², আর একটা হয়ে যাবে 4x² মানে হচ্ছে 16x²। এবং তাদের যে বর্গের যোগফল বলে দিয়েছে 2106। যোগ করলে 9 আর 16 25 আর 1 26, 26x² সমান, সরি 9 আর 16 25 আর 1 26, ঠিকই তো করছি। তাহলে 26x² সমান হচ্ছে 2106। তাহলে x² সমান 26 দিয়ে ভাগ করতে হবে। 26 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পেয়ে যাবো 81। তাহলে x সমান হয়ে যাবে 9। x সমান যদি 9 হয়, বৃহত্তম সংখ্যা চেয়েছিল, বৃহত্তম সংখ্যা কে ছিল? 4x ছিল। তাহলে 4 × 9 সমান 36। তাহলে বৃহত্তর সংখ্যা হচ্ছে 36। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এই বৃত্তে AB ব্যাস বর্ধিত CD জ্যা স্পর্শ করার জন্য P তে সম্প্রসারিত হয়েছে। যদি AP CP DP রেখাংশের দৈর্ঘ্য যথাক্রমে 12, 8 ও 6 সেমি হয় তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরে নাও এটা হচ্ছে কেন্দ্র, আমাকে বার করতে হবে ব্যাসার্ধ, হয় এইদিকে নয় এইদিকে, যেদিকে খুশি। CD এর CP DP, DP হচ্ছে তোমার 6, পুরো CP হচ্ছে 8, আর এদিকে AP হচ্ছে 12। এখানে যেটা নিয়ম বা ফর্মুলা, ধরে নাও এর ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে এই ব্যাস হচ্ছে 2r, যেটা হচ্ছে AB 2r। তাহলে AB এর যেটা ফর্মুলা সেটা হচ্ছে CP × DP সমান AP × BP। এবার দেখো APটা আমরা জানি কিন্তু BPটা জানি না, BPটা জানি না। BPটা হচ্ছে টোটাল 12টা থেকে ব্যাসটা বাদ দিতে হবে। তাহলে BP হচ্ছে কি 12 - 2r, APটা হচ্ছে 12, DPটা হচ্ছে 6, আর CP হচ্ছে 8। তাহলে এটা সমান এটা গুণিত এটা গুণিত এটা। 8 6 48, 12 দিয়ে কেটে যাবে, এখানে পড়ে থাকবে 4। তাহলে 12 - 2r সমান হয়ে যাবে 4, -2r সমান -8, বা মাইনাস মাইনাস কেটে r সমান হয়ে যাবে 4। আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 4 সেন্টিমিটার। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি 55 টাকা দিয়ে একটি সামগ্রী ক্রয় করে এবং তা 57 টাকা 20 পয়সা দিয়ে বিক্রি করে। ব্যক্তিটির লাভের পরিমাণ কত, শতাংশ কত? লাভ বার করতে গেলে এসপি থেকে সিপি বাদ দিয়ে দেবে, বাদ দিলে আমি পাবো 2 টাকা 20 পয়সা, সেটা লাভ, বাই সিপি, সিপি কত আছে 55 টাকা, ইন্টু 100, শতকরা লাভের হার পেয়ে যাবো আমি। 11 দিয়ে ভাগ করলে 11 2, 0.2 থাকবে, 11 দিয়ে 5, 5 দিয়ে এটা 20, তাই 0.2 × 20, 2 দিয়ে 4, মানে হচ্ছে 4%। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বি এর তুলনায় এ দ্বিগুণ ভালো একজন কর্মী। কোনো কিছু দ্বিগুণ ভালো একজন কর্মী বলতে সময় অর্ধেক লাগবে। আমাদের অনেক সময় এই ভুলটা হয়ে যায় যে দ্বিগুণ ভালো কর্মী বলি, অথচ টাইমের বেলায় ওকে ডবল করে দিই। দেখো যে ভালো কাজ করবে তার সময় কম লাগবে, তাই না? অর্থাৎ এখানে বি এর থেকে বি এর তুলনায় এ দ্বিগুণ, অর্থাৎ বি এর যদি এক্স কাজ করতে সময় লাগে তাহলে এর লাগবে x/2, কারণ এ বেশি, দ্বিগুণ ভালো একজন কর্মী। বা এর যদি x সময় লাগে তাহলে বি এর লাগবে 2x, কারণ বি থেকে এ ডবল কম। ঠিক আছে, এবার আমি বাই 2টা রাখতে চাইছি না, তাই এ কে তুমি x ধরো, বি কে 2x ধরো। এবার তারা দুজনে একসাথে কাজটি 10 দিনে শেষ করে দেয়।
তাহলে এ একা কত দিনে করবে? তাহলে এক্স করছে আর এ 2x, তাহলে এদের মধ্যে 2x আসবে এলসিএম, মোট কাজ একে করলে তুমি পাচ্ছ 2 ইউনিট, এ করছে 1 ইউনিট, তাহলে একসাথে করছে 3 ইউনিট, তাহলে মোট সময় লাগছে 2x/3 দিন, যেটা হচ্ছে 10 দিন বলে দিয়েছে। তাহলে 2x সমান হচ্ছে 30, x সমান হচ্ছে 15। এক্স এ কি ধরেছিলাম? এর কাজ করতে সময় লাগে, তাহলে এ কত দিনে কাজ শেষ করতে পারবে? 15 দিনে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। তো এই ছিল তোমাদের 19 মার্চ 2021 ফার্স্ট শিফটের অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ককে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অন্য কেউ যদি বুঝে থাকো তো সলভ করে দেওয়ার চেষ্টা করো, নয়তো আমি অবশ্যই করব। আর যারা যারা আগের ক্লাসগুলোকে দেখোনি, প্রায় 53-53টি ক্লাস হয়ে গেছে, সেগুলোকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে। এর আগেও অথচ রেলওয়ে গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারে 100 একাধিক মানে 100 থেকেও বেশি ক্লাস করা হয়েছে তোমাদের, ঠিক আছে, করানো আছে। তার প্লে লিস্ট তোমরা একটু খুঁজে নিও, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলোকে করতে পারো যাদের পরীক্ষা একটু দেরিতে আছে, নয়তো শেষ করতে পারবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে। দেখো ভিউ যা দিচ্ছ যা তো জনের ইচ্ছা আছে তোমরা দেখো, যাদের ইচ্ছা হয় না তাদেরকে আমি বলে বলে দেখাতে পারি না যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও কেন দেখছো না, তোমাদের নিজস্ব ব্যাপার সেটা। তো যাই হোক, ভালো লাগলে দেখো, শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি যারা নতুন রয়েছে মন হলে সাবস্ক্রাইব করো, বেল আইকন কল করে দেখো, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।